ডাস্টার ছেড়ে ডিজিটাল, ব্ল্যাকবোর্ড থেকে ব্লক চেন। খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, আর যে টপিকে আমরা কথা বলবো সেই টপিকে আমাদের ছাত্রছাত্রীরা যারা রয়েছেন, যারা অভিভাবকরা রয়েছেন, তাদের মনে যে প্রশ্নগুলো ঘোরাফেরা করে শুরুতে সেগুলোই জানার চেষ্টা করব। কারণ আজকালকার দিনে দাঁড়িয়ে সত্যিই তো ডিজিটাল মিডিয়া কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। যারা রয়েছেন ছাত্রছাত্রীরা, তারা কতটা চক ডাস্টারে ইন্টারেস্টেড, কতটাই বা ইন্টারেস্টেড ডিজিটাল মিডিয়ার ক্ষেত্রে। আমরা জানি স্মার্টফোন হাতের মুঠোয়, এখন সোশ্যাল মিডিয়া আমাদের সব কিছু ছেড়ে গিয়ে এই ব্লক চেন, ডিজিটাল শিক্ষা, ছাত্রছাত্রীদের এই ডিজিটাল শিক্ষায় কি কি সুবিধে হয়, নিশ্চয়ই এই প্রশ্নটা সকলের মনে ঘোরাফেরা করে। এই প্রশ্নটা নিয়েই আমি শুরুতে একটু স্যারের কাছে আসবো। মিস্টার মজুমদার, ডিজিটাল শিক্ষায় ছাত্রছাত্রীদের কি সুবিধে হয় একটু জানতে চাইবো, কারণ এখানে যারা উপস্থিত রয়েছেন বা যারা আমাদের এই প্রোগ্রাম দেখবেন তাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট। আজ থেকে অনেক বছর আগে, প্রায় 300-400 বছর আগে, আমরা প্রথম দেখেছিলাম যে একটা ছাপাখানা, গুটেনবার্গ নামে একজন ভদ্রলোক, তিনি এটা করেছিলেন, এবং সেটা ছিল টেকনোলজির প্রথম পদক্ষেপ। এই ছাপাখানা থেকে আজ থেকে 3 বছর আগে যদি দেখো, তাহলে বেরোয় চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি যখন এলো, তখন কিন্তু আমরা ছোটো ছোটোভাবে দেখতে পারতাম যে আমাদের ভুল বানানগুলো কারেকশন করা হচ্ছে, আমাদের গ্রামারগুলোকে কারেকশন করে দিচ্ছে কম্পিউটার। এবং এইখানে আমরা দেখলাম যে এই চ্যাট জিপিটির হাত ধরে আস্তে আস্তে আত্মপ্রকাশ করলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যে আজকের দিনে বহুল আলোচ্য বিষয়। আমার বক্তব্যটা হচ্ছে এই, যে আজকের ক্লাসরুম কিন্তু এই 60 জন বা 70 জনের ক্লাসরুম হতে পারে না, যেখানে একজন দিদিমণি আসবে বা মাস্টারমশাই আসবেন, যেখানে তিনি তার বক্তব্য রাখবেন, কেউ বুঝবে কেউ বুঝবে না, এবং তারপর তিনি পরের দিন একটা হোম টাস্ক দেবেন, দিয়ে বলবেন যে তোমরা কালকে পড়ে এসো, এবং এই হোম টাস্কটা কেউ করতে পারবে কেউ করতে পারবে না। আজকের কিন্তু এই সমস্ত ব্যাপারটা নেই, আর আগামী দিনে আরও থাকবে না, 47 সালের একেবারেই থাকবে না। কারণ এই যে বিকশিত ভারত বা বিকশিত ভারত যেটাকে বলা হচ্ছে, সেখানে প্রথম পয়েন্ট যেটা, সেটা হচ্ছে ছাত্রছাত্রীদের গ্রহণ করার ক্ষমতা এক একজনের এক এক রকম। ফলে ডিজিটাল যে এডুকেশন, সেটাকে প্রাথমিকভাবে করা হচ্ছে পার্সোনালাইজড এডুকেশন। এবং এই পার্সোনালাইজড এডুকেশনের প্রথম শর্ত হলো যে তোমার সামনে যে সাবজেক্ট থাকবে কালকে পড়ার জন্য, সেটা তোমাকে আগে বলে দিতে হবে, এবং এটা আগে বলে দেওয়ার পর তোমার মধ্যে যে কোশ্চেন হবে, ওই কোশ্চেনটাকে নিয়ে তুমি ক্লাসে আসবে, ব্যাচ সাইজটাকে ছোট করে দেওয়া হবে, এবং আগে থেকে প্রিপেয়ার থাকতে পারবে ছাত্রছাত্রীরা, প্রিপেয়ার এবং আগের প্রশ্নগুলোকে নিয়ে সে আসবে। ঠিক। এবং এই ব্যাচ সাইজটাকে ছোট করার পরে মাস্টারমশাই ঘুরে ঘুরে প্রতিটি ছাত্রকে বোঝাবার চেষ্টা করবে। এই কাজটা প্রাথমিকভাবে ছিল, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এআই কিন্তু এই কাজটা একজন মাস্টারমশাইয়ের বদলে করবে। কারণ মাস্টারমশাইয়ের কাজ হচ্ছে টিউটার, মাস্টারমশাইয়ের কাজ হচ্ছে মেন্টর, মাস্টারমশাইয়ের কাজ হচ্ছে তাকে অ্যাসেস করা তার কোশ্চেনগুলোকে, মাস্টারমশাইয়ের কাজ হচ্ছে তাকে ফিডব্যাক দেওয়া, তুমি এটা বুঝতে পারছো না। ইন্ডিভিজুয়াল লেভেলে কোনো মাস্টারমশাইকে তোমরা এটা করতে দেখোনি, আমি জানি, কিন্তু এক্ষেত্রে তো স্যার ইন্ডিভিজুয়াল লেভেলেই সম্ভব ডিজিটালের ক্ষেত্রে। এই কাজটাই কিন্তু আজকের এই যে ডাস্টার ছেড়ে, চক ডাস্টার ছেড়ে যখন তুমি ডিজিটালে আসছো, এই কাজটাই কিন্তু হতে যাচ্ছে আগামী দিনে, যে তোমার প্রত্যেকটা ফিডব্যাক, এবং এটা একটা সুবিধে কি, তোমাকে নির্দিষ্টভাবে অ্যানালিসিস করে, যেটাকে ডাটা অ্যানালিসিস বলা হচ্ছে, এটার মাধ্যমে তোমাকে বুঝিয়ে দেওয়া হবে যে তোমার কোথায় ফাঁকগুলো রয়েছে। ফলে একটা বিরাট নেটওয়ার্ক লাইব্রেরির মধ্যে তুমি ঢুকবে, যেখান থেকে তুমি যে কোনো বই সারা পৃথিবীর জায়গা থেকে পাবে। একটা বিরাট নেটওয়ার্ক ক্লাসরুমের মধ্যে তুমি ঢুকবে, যেখানে স্মার্ট বোর্ডের মাধ্যমে বা ব্ল্যাকবোর্ডের বদলে যেটা আছে টিভির মতো দেখতে, সেটার মাধ্যমে তুমি যে কোনো টিচারকে কানেক্ট করতে পারবে। এবং এই গোটা পদ্ধতিটাকে বলা হচ্ছে ফ্লিপ লার্নিং, এবং এই ফ্লিপ লার্নিং কিন্তু ডিজিটাল এজের একটা অন্যতম বিষয় হতে যাচ্ছে। আমি জানি তোমরা অনেকেই এগুলো জানো না, আমি জানি অনেকেই এআই বা এমএল বুঝতে পারো না, ডেটা অ্যানালিটিক্স বুঝতে পারো না, কিন্তু আজকে যদি এটা না বুঝো, কালকে কিন্তু হারিয়ে যাবে।
আবার আজকে যদি এরা বোঝো তাহলে কালকে কিন্তু অনেকটা এগিয়ে যাবে। আমি দেখছিলাম যে মিস্টার মজুমদার বারবার এআই এর কথা বলছেন, যে অনেকটা যদি আজকেই বোঝা যায় তাহলে সামনের দিনে অনেকটা এগিয়ে যেতে সুবিধে হবে। সেক্ষেত্রে আমি একটু জানতে চাইবো মিস্টার দত্তের কাছে যে হোটেল ম্যানেজমেন্ট বা আপনাদের হসপিটালিটি যে সেক্টরটা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা ইমোশনাল ইন্টেলিজেন্স কিভাবে কাজ করে এই সেক্টরটার ক্ষেত্রে। স্যার যেটা বললেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই আজকের দিনে খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু একদম সত্যি কথা। কিন্তু আমার মনে হয় প্রযুক্তি কখনোই শিক্ষার সাবস্টিটিউট হতে পারে না। প্রযুক্তি হচ্ছে শিক্ষার একটা পাওয়ার আপনি বলতে পারেন, ঠিক আছে? তো আগেকার দিনে মাস্টারমশাইরা যেরকমভাবে পড়াতেন, যেমন ব্ল্যাকবোর্ড বা চক ইউজ করতেন, এখনকার দিনে দেখা যাচ্ছে বিভিন্ন স্কুলগুলোতে ব্ল্যাকবোর্ডের পরিবর্তে ডিজিটাল বোর্ড ইউজ করা হচ্ছে। তারপরে ডিজিটাল এআই ক্লাসরুম তৈরি করা হচ্ছে, যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আমার মনে হয় এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে ইমোশনাল ইন্টেলিজেন্সটাও খুব গুরুত্বপূর্ণ। কিন্তু কিভাবে কানেক্টেড একে অপরের সঙ্গে, কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সিতে আপনাকে শেখাবে হচ্ছে কাজ কী করে দ্রুত করতে হয়, ওকে, ঠিক আছে? মানে আপনার সময়টাকে, কাজের সময়টাকে রিডিউস করবে। কিন্তু ইমোশনাল ইন্টেলিজেন্সি যেটা আছে, ওটা আপনাকে তো অবভিয়াসলি নিজের সাইকোলজিটা বুঝতে হবে, আপনাকে নিজেকে বিশ্লেষণ করার ক্ষমতা রাখতে হবে। প্লাস তার সাথে আপনি ধরুন, আপনি যেটা হোটেলের এক্সাম্পল দিচ্ছি, মানে গেস্ট যখন আসবে, সেই বা আপনার যখন গেস্ট অর্ডার দিচ্ছে বা গেস্ট যখন আপনার সাথে কথা বলছে, তখন গেস্টের মনে কি চলছে, মানে গেস্টের সাইকোলজিটা জানা, মানে খুবই তার গুরুত্বপূর্ণ। ইমোশনটা কিভাবে কাজ করছে। ওকে, তো আমরা প্রথমে গেস্টকে পড়ার চেষ্টা করি, ঠিক আছে? যেটা কখনোই একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই আপনাকে শেখাতে পারবে না। তো সেটা একমাত্র আপনার যতক্ষণ না আইকিউ লেভেল স্ট্রং হবে, আপনি সেই লেভেলের এক্সপিরিয়েন্স হবেন, আপনি সেটাকে ধরতে পারবেন না। তো আমরা যখন স্টুডেন্টদের ক্লাসে শেখাই, তো শুধুমাত্র এআই নয়, তার সাথে ইআই এরও কি ইম্পর্টেন্সই আছে। কারণ ইআই এর যে ইম্পর্টেন্সিটা, এটা শুধুমাত্র আপনার চাকরি ক্ষেত্রে নয়, আপনার জীবন মোকাবিলার ক্ষেত্রেও কিন্তু খুব পরিমাণে কাজে লাগে। কারণ এখন এমনকি WHO থেকে যে কোয়ালিটিসগুলোর ওপর জোর দেওয়া হয়েছে, মানে একটা ছেলের মধ্যে থাকতেই হবে, যেমন টাইম ম্যানেজমেন্ট, স্ট্রেস ম্যানেজমেন্ট, ক্রিটিক্যাল থিঙ্কিং, তারপরে ইমোশনাল ইন্টেলিজেন্সি, তার সাথে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি। তো তাই জন্য আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সির সাথে ইমোশনাল ইন্টেলিজেন্সিটাও এখানে শেখাই, তো যাতে তারা খুব সহজে মানুষকে আইডেন্টিফাই করতে পারে, তার কি নিডস, তার কি এক্সপেকটেশন, তার কি ডিমান্ড, সেটাকে আইডেন্টিফাই করতে পারে, এবং সেই অনুযায়ী ওনারা যে কোশ্চেন করছেন একটা গেস্ট, সেই কোশ্চেনের সলিউশন তারা যেন খুব এফেক্টিভলিভাবে দিতে পারে। যে প্রশ্নগুলো ওঠে, আমরা শহর নিয়ে কথা বলছি, গ্রাম নিয়ে কেন কথা বলবো না? এই যে ডিজিটাল শিক্ষা, আমরা জানি যে গ্রামে, প্রত্যন্ত গ্রামগুলোর কাছে পৌঁছানো একটু হলেও কঠিন। আপনার কি মনে হয় কোন কোন জায়গাগুলোতে বাধা সৃষ্টি হচ্ছে? আচ্ছা, আমি যেটা একটা যে কোনো জিনিস যখন আমরা আলোচনা করি, তখন আমি ইউনিভার্সিটিতে আছি, তো ইউনিভার্সিটিতে সবসময় দেখি যে কোনো জিনিস আলোচনার সময় চারটে কথা উঠে আসে। সেটা হলো SWOT, স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটিস আর থ্রেটস। তো যখন আমরা ডিজিটাল মিডিয়া নিয়ে বা উত্তরণ যেটা চলছে, চক ডাস্টার থেকে ডিজিটাল মিডিয়া, তো সেখানে স্ট্রেংথের কথা আলোচনা করছি, কিন্তু উইকনেস বা থ্রেট যেগুলো আছে তার মধ্যে যেটা আমাকে আমাদের মডারেটর ম্যাডাম বললেন, যে গ্রামে মানে প্রান্তিক জায়গায় এখনও কিন্তু এনইপি নিজেই 2020-তে যে এনইপির ডেটা আমরা পেয়েছি, সেখানে কিন্তু বলা হচ্ছে যে মাত্র 15% গ্রামের ইন্টারনেটের সুবিধা কিন্তু এখনও উপলব্ধ, কিন্তু সেটা কিন্তু পুরোপুরিভাবে এখনও কিন্তু পৌঁছয়নি। তো সেখানে আগামী দিনে 2047-এ যে বিকশিত ভারত যে পরিকল্পনা রয়েছে, আমরা আশা রাখি, এবং আমাদের সরকার যেভাবে এগিয়ে চলেছে আমাদের রাজ্যে, আমাদের দেশে, সেভাবে আমরা নিশ্চয়ই আমরা আশা রাখতে পারি যে আগামী দিনে এই যে একটা ডিফারেন্স আছে সেটা নিশ্চয়ই মিট আপ হবে। এবারে আরেকটা কথাও যেটা হয়, যেটা হচ্ছে ডিজিটাল মিডিয়ার ক্ষেত্রে, যেটা গ্রামাঞ্চলেও হয়, কিছুটা শহরাঞ্চলেও হয়, যে একটা ডিজিটাল ডিস্টারবেন্স তৈরি হয়। কীরকম? যে আমি একটা মোবাইলের মধ্যে হয়তো কোনো একটা কন্টেন্ট আমি অনলাইনে পড়ছি, যেটা তোমাদের স্টুডেন্টদের ক্ষেত্রে হয়তো হয়, হঠাৎ করে একটা হোয়াটসঅ্যাপে একটা নোটিফিকেশান আসলো বা ইউটিউবে একটা নোটিফিকেশান আসলো, সেটা কিন্তু আমরা ডিস্ট্র্যাক্ট হই। আবার অনেক সময় কি হয়, একটু প্রত্যন্ত জায়গায় হয়তো সেখানে হয়তো ইলেকট্রিসিটির কিছু সমস্যা হলো, তখন সেখানে কিন্তু অনেক সময় দেখা যায় যে একটা ডিস্টারবেন্সের জন্য আমি হয়তো
প্রপার কানেক্টিভিটি পাচ্ছি না, ব্যাস ইন্টারনেট বন্ধ, আমার পড়াশোনাও বন্ধ হয়ে গেল। এগুলো কিন্তু ডিজিটাল মিডিয়ার একটা কিন্তু সমস্যার জায়গা রয়েছে। মিস্টার মজুমদার, আপনার কাছে আসবো যে ব্লক চেনের কথা আমরা বলছি না, যে ব্ল্যাকবোর্ড থেকে ব্লক চেন, আপনি এআই নিয়ে কথা বলছিলেন এতক্ষণ। এই ব্লক চেন আসলে ঠিক কি? আমাদের স্টুডেন্টদের যদি বা তার সঙ্গে যারা অভিভাবকরা রয়েছেন তাদের যদি একটু বোঝানো যায় যে আসলে কি এই ব্লক চেন। আমি দুটো জিনিসের অবতারণা করব এখানে। একটা হচ্ছে ইউনেস্কো সম্প্রতি একটা রিপোর্ট বার করেছে, ফিউচার অফ এআই অ্যান্ড ফিউচার অফ ডিজিটাল লার্নিং। আর সেকেন্ড হচ্ছে আইআইটি মাদ্রাস একটা বই বার করেছে, যেখানে ই এবং আইকিউ দুটোকে ব্যালেন্স করে কিভাবে ছাত্রছাত্রীরা ডিজিটালি সাউন্ড হয়ে উঠতে পারে সেই ব্যাপারে তারা একটা বই বার করেছে, যেটার নাম দেওয়া হয়েছে আইআইটি শাস্ত্র। এবং এই দুটো জায়গাতেই যেটা পয়েন্ট আউট করা হয়েছে সেটা হচ্ছে এটা মানুষের ডিসিশন নেওয়ার ক্ষমতা কিন্তু ইকিউ আর আইকিউ মিলিয়ে। তো এই দুটো যে মিলিয়ে সে ডিসিশনটা নেয় সেটা হচ্ছে তার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের মধ্যে। আমরা এতদিন এটা নিজেই করতাম, কিন্তু যত টেকনোলজি এগোচ্ছে আমাদের মাথার ভার কমানোর জন্য ডিজিটাল ওয়ার্ল্ডকে এই দায়িত্বটা দেওয়া হচ্ছে। এবং এই ব্লকচেনের মাধ্যমে কিন্তু আমরা কাজটাকে আরও অনেক বেশি ডিসিসিভ করে নিচ্ছি, যাতে একটা মানুষ খুব সহজে একটা প্রবলেমের অল্টারনেট সলিউশন বার করতে পারে। মিস্টার দত্ত, আমি একটু জানতে চাইবো যে এই যে ব্লকচেন কি, এটা তো আমরা জানলাম, কিন্তু এই ব্লকচেন অ্যাকচুয়ালি ছাত্রছাত্রীদের মধ্যে কিভাবে কাজ করবে? ব্লকচেন বেসিক্যালি স্যার যেটা বললেন একদম ঠিক, বাট তার সাথে আমি আরেকটু অ্যাড করতে যাই যে ব্লকচেনের মাধ্যমে ছাত্রছাত্রীরা নিজেদের ডেটা সুরক্ষিত রাখতে পারে। বেসিক্যালি তোমার যদি কোনো সার্টিফিকেট থাকে বা কোনো রেজাল্ট, তো অনেকে কী হয় এখনকার দিনে অনেক ভুয়ো ফলস সার্টিফিকেট বা রেজাল্ট বার করে, বাট ব্লকচেন চ্যাটবোর্ডের মাধ্যমে তুমি সেইগুলোকে সুরক্ষিত করতে পারবো। আর একবার যদি ওখানে তুমি সুরক্ষিত করতে পারো তাহলে তোমাদের পরবর্তীকালে যদি কেউ সেটাকে চেঞ্জ করতে পারে, ধরুন নম্বর চেঞ্জ করতে চাইলো বা কোনো গ্রেডেশন চেঞ্জ করতে চাইলেও সেটা কিন্তু পারবে না। তো বেসিক্যালি ব্লকচেনের মাধ্যমে তুমি নিজের ডেটা সুরক্ষিত রাখতে পারো, যেমন বিভিন্ন সার্টিফিকেট, রেজাল্ট। তো তাই জন্য এখন ডিজিটাল সার্টিফিকেট, ডিজিটাল রেজাল্ট এগুলো চালু করা সহজ হয়েছে। করে যদি বলতে চাই, মানে লাইক ডিজি লকার যেরকম যে অ্যাপ্লিকেশন, ব্লকচেন কি লাইক ওইভাবেই কাজ করে? একদম ম্যাম। ওকে, মানে এটা বেসিক্যালি আপনার ডেটাকে সুরক্ষিত রাখবে। অ্যাকচুয়ালি তিনটে ডি কাজ করে, একটা ডিসরাপশন, একটা ডিলেমা আর একটা ডাইরেকশন। যে কোনো অ্যালগরিদম তৈরি করবার সময় এটাকে দেখে নেওয়া হয় যে ডিসরাপশন মানে পজটা কোনখানে আসছে, কোথায় থেমে যেতে পারি আমরা। ডিলেমা মানে হচ্ছে এটার অল্টারনেটগুলো কী। যেমন ধরুন একটা উদাহরণ দিয়ে আমি একদম বলি, ধরুন এআই ইউজ করছি, একটু আগে ম্যাডাম যেটা বলছিলেন, এআই মাস্টারদের রিপ্লেস করবে না মাস্টার এআইকে রিপ্লেস করবে, কোশ্চেনটা এইটা। এবার পয়েন্টটা হচ্ছে গিয়ে কোনো ওয়ার্ল্ডের কেউ বলছে না এআই মাস্টারদের রিপ্লেস করবে, কিন্তু এআই মাস্টাররা যদি না বোঝেন তাহলে ছাত্রকে কিন্তু তিনি এটাকে বোঝাতে পারবেন না। তার ফলে যেটা হচ্ছে আমরা যেটা আলোচনা করছিলাম ব্লকচেনের মধ্যে দিয়ে, যে আমরা অ্যাকচুয়ালি এটাকে আগে যেরকম নর্মালাইজেশন করতাম, এখন এলিমিনেশন থিওরির মধ্যে দিয়ে এই অ্যালগরিদমটাকে আমি একটা ডিসিসিভ মডেলে পরিণত করছি। আমি একটু ডক্টর দাশগুপ্তার কাছে আসবো। ডক্টর দাশগুপ্তা, এই যে এআই বা অনলাইন ক্লাসেস আমরা দেখতে পাই যে হ্যাঁ, ওয়ার্ক ফ্রম হোম যখন শুরু হয়েছে, খুব বেশি মানে ঘর থেকেও সম্ভব অনেক কিছু তৈরি করা। কি মনে হয় মানে আগামী কয়েক বছর বা আগামী কত বছর মনে হতে পারে সবটা বদলে যাওয়ার জন্য? আচ্ছা, এখানে একটা কথা বলি, আমি দীর্ঘদিন শিক্ষকতার সঙ্গে যুক্ত ছিলাম। তো এখন হয়তো আমি আধিকারিক পদে আছি, কিন্তু তার আগে আমি দীর্ঘদিন শিক্ষকতার সঙ্গে যুক্ত ছিলাম এবং এখনও আমি গত বছরই এমার্জিং টেকনোলজি বলে একটি পেপার নিতাম বায়োটেকনোলজি ডিপার্টমেন্টে। তখন আমি স্টুডেন্টদের সঙ্গে যখন ইন্টারাকশন করি, তারাই কিন্তু বলে ম্যাডাম পুরোটা আমরা ডিজিটাল মিডিয়ায় করব না, মানে পুরোটা স্মার্ট বোর্ডে পড়তে কিন্তু তারা চাইছে না। কেন? মানে তার কারণ হিসাবে আমার একটা জিনিসই মনে হয়েছিল যে ধাপে ধাপে যখন আমরা একটা কোনো, যেহেতু আমি বিজ্ঞানের ছাত্রী, আমি যখন কোনো বিজ্ঞানের কোনো বিষয়বস্তু তাদের কাছে তুলে ধরবার চেষ্টা করি, তখন ধাপে ধাপে সেটা বোঝানোর আমরা চেষ্টা করি। তো ধাপে ধাপে বোঝানোর জন্য কিন্তু সবসময় কিন্তু যদি আমি একটা ডায়াগ্রামকে সোজাসুজি একটা ডিজিটাল মিডিয়া, একটা স্মার্ট বোর্ডে আমি দেখিয়ে নিই, তবে কিন্তু কী করে ওই ডায়াগ্রামটা আঁকা হলো এটা কিন্তু বোঝানো যায় না। তো আমার মনে হয় আবার কি হয়, যেটা ভিআর
যেটা ভার্চুয়াল রিয়ালিটি এখন খুব পপুলার হয়েছে, যে আমরা একটা মঙ্গল গ্রহে যাচ্ছি বা একটা কোষ বা একটা হার্ট কী করে 3D রোটেশন হচ্ছে, সমস্ত কিছুই কিন্তু আমরা ডিজিটাল মিডিয়ায় বুঝতে পারছি, মানে আমাদের একটা রিয়েল টাইম ফিল হচ্ছে। তো সেখানে কিন্তু ডিজিটাল মিডিয়া কিন্তু মানে অপ্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে অন্য যে কোনো মিডিয়ার সঙ্গে। থ্যাংক ইউ। আমার মনে হয় যে প্রশ্নগুলো ঘোরাফেরা করছিল আমাদের দর্শকদের মনে এই মুহূর্তে যারা উপস্থিত রয়েছেন, সেগুলোর উত্তর আমরা খোঁজার চেষ্টা করেছি। থ্যাংক ইউ ডক্টর দাশগুপ্তা, থ্যাংক ইউ ডক্টর কিনি, থ্যাংক ইউ মিস্টার মজুমদার, থ্যাংক ইউ মিস্টার দত্ত।